আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে করতেছি, উদ্দেশ্যটা হয়েছে আমি লিথুনিয়াতে যে বিজনেস করছি, কিভাবে বিজনেস করছি এবং যারা বিজনেস করতে চাচ্ছেন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমি কিভাবে বিজনেস করব? আপনি কি ধরনের বিজনেস করেন? কি বিজনেস করলে সাকসেস হওয়া যায়? এই বিষয় নিয়ে আমি প্রায়ই কথা শুনি বা প্রায়ই আমি জানতে চাই, প্রশ্ন পাই বা আমাদের কাছে অনেকে ইমেইল করেন, অনেকে হোয়াটসঅ্যাপে জানতে চান, এসএমএস করতে চান বা যারা আমার কনসালটেন্সি নিতে চান প্রত্যেকেই প্রশ্ন করেন যে আসলে লিথুনিয়াতে কি বিজনেস করা যায় বা কিভাবে বিজনেস করা যায়? সো আমি যেই জিনিসটা বলতে চাই, বিজনেস করার জন্য যেই জিনিসগুলো দরকার বা আমি আমার ব্যক্তি জীবনের যেই বিজনেসগুলো করে সাকসেস হয়েছি বা লিথুনিয়াতে যে বিজনেস করে আমি সাকসেস পাচ্ছি, সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই। এটা নিয়ে ধারাবাহিক কিছু ভিডিওতে আমি আসবো, চিন্তা করছি যে আসলে পুরো বিজনেস নিয়ে কথা বলা উচিত। সেই বিজনেসটা কী হইতে পারে? তার আগে আমি কিছু বেসিক কথাবার্তা বলতে চাই যে বিজনেস যদি আপনি করতে চান, কী বিজনেস আপনার করা উচিত, কী বিজনেস করা উচিত না, তার আগে আপনার যেই জিনিসটা কনফার্ম হওয়া দরকার, বিজনেসটা আপনি কিভাবে করতেছেন, কি করতেছেন তার উপরে কিন্তু ডিপেন্ড করে। বাংলাদেশে আমি প্রায় ৫ থেকে ৬টা বিজনেস পরিচালনা করেছি। লিথুনিয়াতে আমি বিজনেস পরিচালনা করছি। মাশাআল্লাহ প্রত্যেকটা বিজনেসেই কম বেশি কিন্তু আমি প্রফিট করছি। সো বিজনেসে যদি আপনি প্রফিট করতে পারেন, তাহলে কিন্তু আপনি যেই বিজনেসই দাঁড় করান না কেন, সেই বিজনেসেই আপনি শাইন করবেন। অর্থাৎ বিজনেসটা আপনাকে জানতে হবে। সো বিজনেস জানাটা আসলে কি? বিজনেস জানার জন্য কি করতে হয় বা কিভাবে করতে হয়? বিজনেস নিয়ে পড়াশোনা করলে কি বিজনেস করা যায়? দেখেন, আমি কিন্তু বিজনেস সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি নাই। আমার সাবজেক্ট বিজনেস ছিল না, বাট আমি বিজনেস জীবনে মোটামুটি বলতে পারেন সাকসেসফুল হয়েছি। সাকসেসফুলের অনেক সংজ্ঞা আছে। ধরেন অনেকে ছোটখাটো অনেক ব্যবসা করে, ছোটখাটো ব্যবসা-বাণিজ্য করে অনেকে সাকসেস করতেছে। ধরেন মুদির দোকানদার, সেও মাসে ১০, ২০, ৩০ হাজার টাকা বিজনেস করতেছে বা প্রফিট করতেছে, সেও সাকসেস। আবার যদি ইলন মাস্কের কথা বলেন, সেও সাকসেস। সো আমি কিন্তু আমার দিক থেকে সাকসেস। আমি ওরকম সাকসেস না যে আমি খুব বড় হয়ে গেছি বা ওরকমও না যে খুব ছোট পরিমাণে ইনকাম আমি করি। তো চলেন আমি বিজনেস নিয়ে যে কথাগুলো বলতে চাই। বিজনেসের যে বিষয়গুলো হচ্ছে, প্রথম হচ্ছে আপনি যেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করেন না কেন, সেটার প্রথম কাজটা হচ্ছে বিজনেস সেটআপমেন্ট করার পরে মার্কেটিং করা। অর্থাৎ আপনি যেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতেছেন, সেই প্রোডাক্ট বা সার্ভিস আপনি কোথায় মার্কেটিং করতেছেন, কিভাবে মার্কেটিং করতেছেন। সো বিভিন্নভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন মাধ্যমে কিন্তু মার্কেটিং করা যায়। সো যত ভালো মাধ্যমে মার্কেটিং করা যায় বা যত ভালোভাবে মার্কেটিং করা যায়, তত ভালো কিন্তু বিজনেসে সাফল্য আশা করা যায়। শুধুমাত্র কি মার্কেটিং না, আমি মার্কেটিংটা আসতেছি, বা বিজনেসের যেই ৫টা ধাপ নিয়ে কাজ করতে হয়, যে ৫টা ধাপ নিয়ে কাজ করলে আপনি আপনার বিজনেসটাতে সাকসেস হবেন এবং আমি নিজে এটা ফলো করি এবং দৈনন্দিন জীবনে আমি ফলো করি। প্রত্যেকদিন রুটিন অনুযায়ী ফলো করি। কিভাবে ফলো করি, কখন ফলো করি, সেই বিষয়গুলো নিয়ে আমি শেয়ার করব। ৫টা ধাপ মনে রাখবেন। প্রথমে আসি আমি মার্কেটিং। অর্থাৎ আপনি যে মার্কেটিং করতেছেন, কোথায় মার্কেটিং করতেছেন, কিভাবে মার্কেটিং করতেছেন, আপনাদের মার্কেটিং ক্যাপাসিটিটা কী বা কীভাবে করতেছেন। মার্কেটিং কিন্তু এমন না যে আপনি এখন এই যুগে এসে মার্কেটিংটা চালু হয়েছে বা ডিজিটাল মার্কেটিং চালু হয়েছে বিধায় ডিজিটাল মার্কেটিংয়ের রুলস আর রেগুলেশনসটা হয়তোবা ভিন্ন। দেখেন, মার্কেটিং কিন্তু একই জিনিস। আমি আমার জীবদ্দশা থেকে যদি শুরু করি, আমি সেই ১৯৯৬ বা ৯৫ সাল থেকে আমি ব্যবসায়িক জীবনে যুক্ত হই। তখন কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের এত প্রভাব আমাদের দেশে আসে নাই। ডিজিটাল মার্কেটিং আসছে ওয়ার্ল্ডে, বাট আমাদের দেশে তেমন প্রভাব আসে নাই যে ডিজিটাল মার্কেটিং করেই আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসটি সেল করতে হবে। তখন আমরা কি করতাম? বেশিরভাগই হচ্ছে পত্রিকা, রেডিও, টেলিভিশন বা লোকাল যেই মাধ্যমগুলোর জন্য আমরা পোস্টার, ব্যানার, এগুলা বা দেয়াল লিখন, চিকামারা বলে, এই জিনিসগুলা কিন্তু আমরা কভার আপ করতাম। অর্থাৎ আমাদের কোনো যদি রিক্রুটমেন্ট লাগতো, আমরা কিন্তু দেয়ালে লিখতাম বা পোস্টার করতাম যে আমাদের এই জিনিসটা দরকার। যেমন বাসা ভাড়ার ক্ষেত্রে আমরা কি করতাম? ঘর ভাড়া দেওয়া হবে, দেয়ালে সাঁটাই দিতাম। এখন কি হয়? ফেসবুক গ্রুপে আমরা চলে যাই। বা আমরা নিয়োগ করার ক্ষেত্রে এখন বিডি জবসে যাচ্ছি বা অনেক অনলাইন মাধ্যম আছে, ফেসবুক গ্রুপ আছে, সেইগুলোতে আমরা নিয়ে কাজ করতেছি। সো বা এখন যদি কোনো প্রোডাক্টের দরকার হয় বা কোনো প্রোডাক্ট আপনি ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি আপনি সেল করতে চাচ্ছেন, তখন কি করতে হচ্ছে? ইন্টারন্যাশনালি কোনো প্রোডাক্ট সেল করতে হলে আমরা বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে, সেই মিডিয়াগুলোতে ব্যবহার করতাম। টিভি বলেন, সংবাদপত্র বলেন, রেডিও বলেন, এগুলোতে আমরা ব্যবহার করতাম। যেগুলো যদি ন্যাশনাল ওয়াইড পুরো মার্কেট করতে হইতো, সেই প্রোডাক্ট যদি অ্যাভেলেবেল হইতো, ইন্টারন্যাশনালি বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে গিয়ে ইমেইল তো ছিল না, তাদের সাথে চিঠি বা কমিউনিকেশন করতাম, বা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত যে তাদের যদি প্রোডাক্ট দরকার হতো, তারা আমাদের দেশে এসে সরাসরি যোগাযোগ করতো। তারপর এক্সপোর্ট বলেন বা ইম্পোর্ট বলেন, সেই ধরনের কাজগুলো আমরা করতে পারতাম। কিন্তু এখন কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের আবির্ভাব হওয়ার কারণে সব কিছু কিন্তু ডিজিটালাইজ হয়ে গেছে। অর্থাৎ ডোর টু ডোর গিয়ে কাজটা করতে হয় না। কাজটা কিন্তু একই। অর্থাৎ ডিজিটাল মাধ্যমে আসার আগে যেই কাজগুলো করতাম, এখন আমরা সেই কাজগুলোই করছি। সেই কাজগুলা কম সময়ে বেশি লোকের কাছে আমরা পৌঁছায় যেতে পারতেছি,
বিকজ অফ ডিজিটাল। অর্থাৎ আগে যেটা আমরা টিভিতে অ্যাড দিতাম, মোস্ট অফ ক্ষেত্রে ওখানে মানুষজন টিভি দেখতো, সংবাদপত্র পড়তো বা রেডিও শুনতো, সেইখানে কিন্তু আমাদের অ্যাডভার্টাইজমেন্টগুলো শুনতো। এখন কি হয়, এখন হচ্ছে এই মাধ্যমটাই চলে আসছে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে। মানুষ সেই জায়গায় থাকতেছে, মানুষের যেই জায়গায় সমাগম বেশি, মানুষ যেই জায়গায় বেশি একত্রিত হয়, সেই জায়গায় কিন্তু মার্কেটিংটা চলে। সো আপনি যেই প্রোডাক্ট বা যেই সার্ভিসটা নিয়ে কাজ করেন, আপনি যদি সেই প্রোডাক্ট বা সার্ভিসটা সম্পর্কে মানুষকে বেশি জানাইতে পারেন, তাইলে আপনার প্রোডাক্টটা বেশি সেল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ মার্কেটটা আগে জানাইতে হবে যে আপনি কী করতেছেন এবং এটা কত সুন্দরভাবে আপনি জানাচ্ছেন, সেটা হচ্ছে বিষয়। যেমন আমি এখন কথা বলতেছি, এটাও কিন্তু একটা মার্কেটিং। অর্থাৎ আমি হয়তো আপনাকে ফ্রি অফ কস্টে একটা কন্টেন্ট ক্রিয়েট করে দিচ্ছি যে আপনি কীভাবে আপনার বিজনেসটা চালাবেন, কীভাবে আপনি মার্কেট করবেন। এটার কারণে কিন্তু আমার একটা অথরিটি বিল্ড আপ হচ্ছে। আপনি চিন্তা করতেছেন হয়তো সোহাগ ভাইয়ের কাছে গেলে এই সলিউশনটা পাওয়া সম্ভব। হ্যাঁ, আমি হয়তো সেই সলিউশনটা দিয়ে দিব, বিনিময়ে কিন্তু আমার একটা বিজনেস হবে। সো এই যে মার্কেটিং পলিসিগুলো, ডিজিটালি যে মার্কেটিং পলিসিগুলো ডেভেলপড হচ্ছে, এই মার্কেটিংগুলো আপনাকে অ্যাডাপ্ট করতে হবে যে আপনি কত কম সময়ে, কত কম খরচে, কত বেশি মানুষের কাছে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে পৌঁছাতে পারতেছেন। ইটস এ মার্কেটিং, সহজ ভাষায় আমি যদি বলি। সো লিথুনিয়াতে আমি যে প্রোডাক্ট বা সার্ভিস সেল করতেছি, ঠিক মার্কেটিংটাকে আমি এস্টাবলিশ করেছি। দেখবেন আমার অনেক কন্টেন্ট আছে, ফেসবুক পেজ আছে, অনেকে আমাদের সেমিনারে আসেন, অনেক সেমিনারে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট আপনারা দেখেন। এর কারণটা হচ্ছে মার্কেটিং। সো আপনিও আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা কত কম সময়ে কত বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারতেছেন, এটা একটা বিষয়। তাহলে আপনার প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আচ্ছা, তো প্রথম হলো মার্কেটিং। মার্কেটিংয়ের পরে করতে হবে আপনাকে সেলস। হইলো আপনি যে মার্কেটিং করলেন, আপনার কি প্রোডাক্ট আছে মানুষ জানলো, আপনার প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে আপনি জানাইলেন, কোয়ালিটি সম্পর্কে জানাইলেন, কোয়ান্টিটি সম্পর্কে জানাইলেন, প্রাইস সম্পর্কে সব কিছুই জানলো। জানার পরে সেই প্রোডাক্টটা যদি আপনি সেল করতে না পারেন, তাহলে কিন্তু কোনো লাভ নেই। সো আপনার এই প্রোডাক্টটা সেল হবে কিভাবে? এই সেল হওয়ার কারণ করবে কিন্তু সেলসম্যানশিপস। অর্থাৎ একটা হলো মার্কেটিং, একটা হলো সেলস। অনেকেই এটা গুলায় ফেলে যে মার্কেটিং আর সেলস তো এক, আমি তো অ্যাডভার্টাইজ দিছি, অটোমেটিক্যালি আমার কাছে লোকটা চলে আসবে। হ্যাঁ, মার্কেটিংয়ের কারণেও সেল হয়ে যাইতে পারে, সেটার পার্সেন্টেজ 5 বা 10-এর বেশি না। আপনি যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিস আপনি সেল করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? মার্কেটিং করার পর যদি সেল করতে চান, অবশ্যই আপনার সেলসম্যান প্রয়োজন হবে। হইতে পারে সেইটা আপনি একা, হইতে পারে আপনার টিম। অর্থাৎ আমি যদি আমার প্রাত্যহিক জীবনের কথাটা আমি বর্ণনা করি, আমি যদি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি, দেখেন আমাদের প্রায় না কনফার্ম 10 জনের বেশি সেলসম্যান আসে যারা স্টুডেন্ট কনসালটেন্সিতে স্টুডেন্টশিপ সেল করে। অর্থাৎ স্টুডেন্ট কোন দেশে যাইতে চাচ্ছে, ইটালি না মাল্টা না ফ্রান্স, কোন দেশে যাইতে চাচ্ছে, তাদেরকে সেই লিড নিয়ে কাজ করে। আমরা তো মার্কেটিং করতেছি, ধরেন আমাদের যে টিম আছে, লুৎফর রহমান সাহেব আছে, আমি আছি, সাইবা আছে, বা আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েশন করে অনেকেই আছে। তারা কি করতেছে? তারা কন্টেন্ট ক্রিয়েট করে দিচ্ছে যে ঠিক আছে আমরা সাইপ্রাসে লোক নিচ্ছি, বা সাইপ্রাসে আপনাদের স্টুডেন্টশিপে আপনারা চলে যেতে পারেন, আপনাদের IELTS এত লাগবে, এখানে এই সুযোগ সুবিধা আছে, আপনারা চালিয়ে যেতে পারেন। এই অ্যাডটা আপনি দেখছেন, বা আপনি মাল্টার অ্যাডটা দেখছেন, বা দেখছেন সাইপ্রাসে অনেকে ভিসা পেয়ে গেছে, আমাদের কন্টেন্টটা দেখে আপনার খুব পছন্দ হয়েছে। এরপর আপনি কি করেন? এরপর আপনি আমাদের পেজে একটা নক করেন, বা আপনি আমাদের পেজে যে ইমেল, আমাদের যে ফোন নম্বরটা আছে সেই ফোন নম্বরটাতে কথা বলেন, বা একটা SMS দেন, বা হোয়াটসঅ্যাপে SMS দেন। এরপরের কাজটা কিন্তু শুরু হয়ে যায় আমাদের সেলসম্যানদের। অর্থাৎ এই যে আপনি নাম্বারটা দিলেন, এরপর আপনার সাথে কথা বলা, সেলসম্যানশিপ নিয়ে কথা বলা, আপনাকে কী ইনফরমেশন দেওয়া দরকার, কী ইনফরমেশনটা পাইলে আপনার সেলটা হয়ে যাবে, আপনি চলে আসবেন আমাদের অফিসে, বা আপনার ফাইলটা ক্লোজ হবে, এবং আপনাকে আমরা কীভাবে গাইড করব, সেটা হচ্ছে বিষয়। সো আপনিও যখন আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি কাজ করতেছেন, আপনি যখন মার্কেটিং করতেছেন, মার্কেটিং করার পর আপনার প্রোডাক্টটা সেল হচ্ছে কিনা সেই বিষয়টা কিন্তু আপনাকে নজর দিতে হবে। আচ্ছা, সো এই সেলসম্যানশিপের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে। আমি এইটা নিয়ে আরেকটা এপিসোডই করব, বাট আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম কাজটা হচ্ছে প্রেজেন্টেশন। অর্থাৎ সে যে প্রোডাক্টটা নিবে, সেই প্রোডাক্টটা কিনবে, সেই প্রোডাক্টটা সম্পর্কে সে কতটুকু জানে। অর্থাৎ আমরা যারা সেলসম্যান আছি, তারা কতটুকু প্রেজেন্টেশন দিতে পারতেছি, বা কতটুকু ইনফরমেশন আমরা আমাদের যারা কাস্টমার তাদেরকে দিতে পারতেছি, তার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে প্রোডাক্টটা সেল হবে কি হবে না। সে টোটাল ইনফরমেশনটা পাওয়ার পরে সে বুঝলো যে এই প্রোডাক্ট বা এই সার্ভিসটা তার জন্য, এবং এই প্রোডাক্ট বা সার্ভিসটা সে যদি নেয়, তাহলে সে লাভবান হবে, তাইলেই কিন্তু সেই আপনার প্রোডাক্টটা কিনবে। এখন যখন সে আপনার এই প্রোডাক্ট কিনলো, বা এই প্রোডাক্টটা জানার পরে সে সিদ্ধান্ত নিল, হ্যাঁ এটা আমি নিতে পারি, এই জন্য তাকে একটা সময় দেওয়া, বাট সে কিন্তু এই জিনিসটা ভুলে যাবে। তারপর তাকে কি করতে হবে? তাকে ফলো আপ দিতে হবে। ফলো আপ কে দিবে? ফলো আপ কিন্তু সেই সেলসম্যানই দিবে। সে বলবে ভাইয়া ঠিক আছে, আমি একটু বুঝি, তারপর আপনাকে জানাবো। তো সেলসম্যানের কাজ হচ্ছে তার কাছ থেকে নির্দিষ্ট টাইমটা বের করে নেওয়া। কি নির্দিষ্ট টাইম বের করে নেবে যে আমি আপনার সাথে কবে আবার যোগাযোগ করব। সে হয়তো বলবে যে ঠিক আছে 2-4 দিন পর করেন, বা নির্দিষ্ট একটা টাইম দেবে। সো সেই টাইমে সেলসম্যানের কাজ হচ্ছে আবার তাকে ফলো আপ দিয়ে তাকে মনে করায় দেওয়া যে সেই প্রোডাক্টটা কী করলো।
তো ফলো আপেও হইতে পারে, সে জয়েন করবে, 1 ফলো আপ, 2 ফলো আপ, 3 ফলো আপ পর্যন্ত দেওয়া যেতে পারে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে তার প্রোডাক্টটা নিচ্ছে বা না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে ফলো আপ দিবে। ফলো আপে যখন না হয় তখন তাকে ক্লোজিং দিতে হবে। কীভাবে ক্লোজিং দিতে হয়, যে ভাইয়া বা আপু আমাদের কিন্তু এই প্রোডাক্টের বা এই সার্ভিসের এই অফারটা চলতেছে, আপনি তো এই প্রোডাক্ট সম্পর্কে জানেন, আপনার সাথে কথা হয়েছে, যদি এই সময়ের মধ্যে আপনি প্রোডাক্টটা নেন তাহলে কিন্তু এই সুবিধাটা পাবেন, এই এতটুকু অফার আছে, বা আমাদের এই ছাড় আছে, বা এই সময়ের মধ্যে আমার প্রোডাক্টের টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এর মধ্যে যদি আপনি প্রোডাক্টটা কেনেন তাহলে কিন্তু আপনি লাভবান হবেন, যদি এই মধ্যে না কেনেন তাহলে আপনি লাভবান হবেন না। সো আপনাদের ক্ষেত্রেও আপনার যেই প্রোডাক্ট বা সার্ভিসটা আপনি সেল করতেছেন, হইতে পারে ন্যাশনালি, হইতে পারে ইন্টারন্যাশনালি, আপনার সেলসম্যানরাও মার্কেটিং হওয়ার পরে যদি আপনার প্রেজেন্টেশন, ফলো আপ এবং ক্লোজিংটা মেনটেন না করে তাহলে কিন্তু আপনার ফাইলটা ক্লোজ হবে না। সো এটা গেলে দুইটা মাধ্যম, আপনি প্রথম মার্কেটিং করবেন, সেলসম্যানশিপ আসবে, এরপরের কাজটা হচ্ছে আপনাকে তাকে আফটার সেল সার্ভিস অপারেশন বা প্রোডাকশন সার্ভিসটা দেওয়া। অর্থাৎ সে তো আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনলো। আমি যদি স্টুডেন্ট কনসালটেন্সির কথা বলি, যে স্টুডেন্ট কনসালটেন্সি আপনি ফাইল বিক্রি করলেন, যা ফাইল তো বিক্রি হয়ে গেছে এরপর শেষ না, এখানেই কিন্তু একটা সেলসম্যানশিপের বা একটা কোম্পানির আপনার সব টোটাল জিনিসটা শেষ হয়ে যায় না। এরপর আপনাকে কি করতে হবে, এরপর হচ্ছে ওই কাস্টমারটা সঠিক সার্ভিস পাচ্ছে কিনা এটা মনিটরিং করা। অর্থাৎ সে যে ফাইলটা দিল সেই ফাইলে সেল আসলো কিনা, সেই ফাইলটা সাকসেসফুলি ডান হইলো কিনা, তার অপারেশন ঠিকমতো হইলো কিনা, ইউনিভার্সিটিতে ফাইল সাবমিট হইলো কিনা, তার অফার লেটার আসলো কিনা, সে ঠিকমতো ইন্টারভিউ দিতে পারলো কিনা, ইন্স্যুরেন্স, যত রকম কাজ আছে সব কাজের তদারকি করা সার্ভিস ওরিয়েন্টেড বেসে। সো এইটা যখন আপনি রাখবেন, দেখবেন তার সাথে একটা গুড রিলেশন তৈরি হয়ে যাবে। যখন গুড রিলেশন তৈরি হবে এবং সে যখন সাকসেসফুলি তার ভিসাটা পাবে, দেখবেন আপনার কাছে আরও অনেকগুলো ফাইল চলে আসছে। সো ন্যাচারালি দেখা যায় কি আমাদের সেলসম্যানরা এই কাজটা করে না। সো এই কাজটা না করার কারণে রিসেল যেটা বলে বা রিকারিং কাস্টমারটা আর আসে না। ধরেন সে যখন ভিসা পাইয়াও যাবে, আপনার সাথে যদি রিলেশন ভালো না থাকে সে কিন্তু আপনাকে আর সহজে ফাইল দিতে চাইবে না। বাট আপনার সাথে যদি রিলেশন ভালো থাকে এবং আফটার সেল সার্ভিস আপনি যদি তাকে দিতে পারেন, অর্থাৎ সেলস হওয়ার পরও তাকে যদি আপনি সার্ভিস দিতে পারেন, দেখবেন ভিসা হওয়ার পর সে আরও 10 জন আপনাকে রেফারেন্স দিচ্ছে। সো এই জিনিসগুলো আমরা ইনশিওর করি যে একটা কাস্টমার সেল হয়ে যাওয়ার পরও কাস্টমার সার্ভিসটা যেন সে ভালো পায়। সো আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস হচ্ছে, আপনার ক্ষেত্রে বলতেছি, আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, হয়তো লিথুনিয়াতে, নয়তো চায়নাতে, নয় বাংলাদেশে, অবশ্যই আপনি এই জিনিসগুলো ফলো করবেন। আপনার মার্কেটিং ঠিকমতো হচ্ছে কিনা, সেলস ঠিকমতো হচ্ছে কিনা, সেলসের পর আফটার সেলস অ্যান্ড সার্ভিস ঠিকমতো আছে কিনা। ব্যবসায়িক জীবনে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ধাপটা হচ্ছে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং। অর্থাৎ দেখেন, আপনি যে মার্কেটিং করবেন, একটা তো হচ্ছে আপনার জেনুইন মার্কেটিং, অর্থাৎ অর্গানিক মার্কেটিং, যেটার কস্টিং নাই বা ফ্রি অফ কস্টে আপনি যেটা করেন। আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং, আপনি পেজে বুস্ট করবেন, আপনি ইউটিউব, টিকটক, ফেসবুক সব জায়গায় যে আপনি অ্যাড দেখবেন আমাদের অ্যাড অনেক জায়গায় দেখা যায় বা আমাকে অনেক অ্যাডে দেখা যায়। তো অ্যাডের পিছনে কিন্তু বাজেট খরচ করতে হয়। সো আপনি যেই 10 জন এমপ্লয়ি নিলেন, আপনি যে মার্কেটিং করলেন, সেলসম্যানশিপ করলেন, অ্যাড রান করলেন, আপনার অফিস ভাড়া, বিদ্যুৎ বিল, যত রকম খরচ আছে সব খরচ কিন্তু ফাইন্যান্সের পার্ট। সো এই ফাইন্যান্সটা আপনার কত দূর আছে, আপনার মাসিক আয় কত, অর্থাৎ ধরে নিলাম আমি যদি এরকম বলি যে ব্যবসাটা আপনি শুরু করতে যাচ্ছেন, ব্যবসা শুরু করতে কি খরচ হয়? সাধারণত 2 ধাপে বিজনেসের খরচ হয়। একটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে অপারেশন কস্ট বা মাসিক খরচ। ধরেন আপনি একটা অফিস নেবেন, অফিস ভাড়া দিবেন, ডেকোরেশন করবেন, অন্য যা কিছু করবেন, এটার জন্য কিন্তু আপনার একটা ফিক্সড কস্ট আছে বা প্রাথমিক একটা খরচ আছে। প্রাথমিক খরচ হওয়ার পর যে জিনিসটা হয় সেটা হচ্ছে মাসিক খরচ। প্রাথমিক খরচ ধরে নিলে আমি 5 লাখ, 10 লাখ বা 15 লাখ টাকা আসবে, এটা একটা খরচ বা এই বিনিয়োগ বলতে পারেন। সেটা আপনার ব্যবসা অনুযায়ী আপনার সংখ্যাটা দাঁড়াবে। আমাদের এক একটা ব্যবসার এক একটা ইনভেস্টমেন্ট আছে, এরপর একটা মাসিক খরচ আছে, অর্থাৎ মার্কেটিংয়ে কত খরচ হবে, সেলসম্যানে কত খরচ হবে, আমাদের অপারেশনে কত খরচ হবে বা প্রোডাকশনে কত খরচ হবে, এই খরচটা আমরা রাখি। সো এই প্রোডাক্টটা নির্বাচন করার পরে এরপর আমরা প্রোডাক্ট প্রাইস নির্ধারণ করি। অর্থাৎ আমি যেই প্রতিদিন যেটা ইনকাম করি সেটাই কিন্তু আমার প্রফিট না। আমি যেটা প্রতিদিন ইনকাম করি এবং আমি মাসে যেটা খরচ করি, খরচ করার পরে আমার যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমার প্রফিট। এটা আমরা সবাই বুঝি, কিন্তু কোন খাতে কতটুকু খরচ করা উচিত, কতটুকু খরচ করা উচিত না, এটা কিন্তু আপনার ফান্ডের উপরে এবং আপনার ডিসিশনের উপরে এবং মার্কেট ক্যাপাসিটির উপর নির্ভর করবে। অর্থাৎ আপনি মাসে কতগুলা সেল আশা করেন। ন্যাচারালি আমরা 150 থেকে 200 ফাইল সেল করার চেষ্টা করি, আশা করি এই প্রতি মাসে অ্যাভারেজে 100 থেকে 150 স্টুডেন্ট ফাইল আমাদের সেল হয়। অন্য ব্যবসার কথা আমি উদাহরণ দিচ্ছি না, কারণ একটা ব্যবসা দিয়ে আমি কাজ করতেছি। সো এই যে এই পরিমাণ ফাইল যে সেল হয়, এটা ফাইল সেল হওয়ার জন্য আমার কত পরিমাণ অ্যাড দরকার, কতজন সেলসম্যান দরকার, কতগুলো অফিস দরকার, এটার জন্য থাকা খাওয়া, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, এসি, আনুষঙ্গিক আমাদের সেমিনার, কন্টেন্ট, যা পারপাস খরচ আছে, কত খরচ হয়, এই খরচ হওয়ার জন্য কত টাকা আমার মাসে লাগবেই, সেল না হইলে আমার এই খরচটা হবে, এই ক্যাপাবিলিটি আমার আছে কিনা। এই ফাইন্যান্স নিয়ে আমি কথাবার্তা বলবো এক সময়, ফাইন্যান্সেরও আমার দরকার আছে বা ফাইন্যান্স নিয়ে আপনার বিজনেসের একটা ভালো জ্ঞান দরকার আছে। সো ফাইন্যান্স সম্পর্কে যদি আপনার যথেষ্ট জ্ঞান না থাকে বা ওই ধরনের ক্যাপাবিলিটি না থাকে, তাহলে কিন্তু আপনি আগাইতে পারবেন না।
সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসে যদিও আমাদের ইনভেস্টমেন্ট কম লাগে এবং আমরা বলি পুঁজি কম লাগে এবং রিটার্ন বেশ ভালো পাওয়া যায়, তো আপনি যদি সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসা করতে চান ইজ গেট বেটার যে আপনি এই কাজটা করতে পারবেন। সো ফাইন্যান্স একটা পার্ট, ফাইন্যান্সের পার্টের পর আসতেছে ম্যানেজমেন্ট, যদিও এই পার্টটা অনেক আগে। অর্থাৎ আমরা যখন একটা প্রোডাক্ট সিলেকশন করি, আমি কি প্রোডাক্ট সিলেক্ট করব, সেই প্রোডাক্টটা মার্কেটে চলবে কিনা, প্রোডাক্ট অ্যানালাইসিস করা, টিম অ্যানালাইসিস করা, এই সেলসম্যান নিয়োগ করা, কাকে সেলসম্যান দিব, যোগ্য জায়গায় যোগ্য লোক বসবে কিনা, এবং এই টিমটা কেমনে চলবে, এইচআর ঠিক আছে কিনা, এই অ্যাকাউন্টসের অ্যাকাউন্টেন্ট ঠিক আছে কিনা, মার্কেটিং কে করবে, ডিজিটাল মার্কেটিংয়ের কী অবস্থা, কন্টেন্ট ক্রিয়েশন কে করবে, ভিডিও এডিটিং কে করবে, এটা আপনি একাই করবেন কিনা। এবং এটা কিন্তু ডিপেন্ড করে বিজনেস টু বিজনেস, আপনার বিজনেসে আপনি একাই ওনার, নাকি আপনার একা ওনার বলতে বুঝাইতে চাচ্ছি যে আপনি অনম্যান আর্মি, যে একাই সব কিছু করবেন, আপনার নেচার অফ বিজনেস এরকম কিনা, নাকি আপনার টিম দিয়ে আপনি বিজনেসটা পরিচালনা করবেন। সো যেই টিম দিয়ে আপনি বিজনেস পরিচালনা করবেন, টিম ম্যানেজমেন্ট আপনার কেমন, তার উপরে কিন্তু নির্ভর করবে যে আপনার ব্যবসাটা আসলে আপনি কীভাবে পরিচালনা করবেন, আপনার আয় ব্যয় লাভ ক্ষতি বিনিয়োগ কী হবে। সো এটা কিন্তু ম্যানেজমেন্ট, যেই ডিসিশনটা, ম্যানেজমেন্টের অনেক রকম আবার ট্রেনিং দরকার হয়, যেমন হচ্ছে আপনার লিডারশিপ ট্রেনিং, টাইম ম্যানেজমেন্ট ট্রেনিং, সেলসম্যানশিপ ট্রেনিং, যত রকম ট্রেনিং দরকার, কোর্স জানা দরকার, সব জিনিস কিন্তু একটা যে ম্যানেজমেন্ট বডিতে থাকে বা একদম যে রাইডিং পজিশনে থাকে বা ডিসিশন মেকিং পজিশনে থাকে, তাকে কিন্তু এই সব বিষয়গুলো জানতে হয়। সে যদিও সব কাজ করে না, সে সব কাজ করায়, যেহেতু সে সব কাজ করায়, সব বিষয়গুলোই তাকে জানতে হয়। সব বিষয়গুলো জানতে হয় এই কারণে, কারণ সে যখন কাউকে নিয়োগ দিবে, হয়তো এইচআরই নিয়োগ দিয়ে দিচ্ছে, বা তার যদি ওই সম্পর্কে ধারণা না থাকে, অর্থাৎ টপ টু বটম পর্যন্ত সে যদি সব ধারণা না রাখে, তাহলে কিন্তু একটা বিজনেসম্যান সহজে বিজনেস তুলতে পারবে না। অর্থাৎ কেউ একজন ভালো সেলসম্যান মানেই কিন্তু সে একজন ভালো বিজনেসম্যান না, বা সে একজন এন্টারপ্রেনার না, বা কেউ একজন ভালো মার্কেটার মানেই সে একজন ভালো বিজনেসম্যান না। অর্থাৎ আপনি মার্কেটিং, সেলস, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, রিক্রুটিং, ট্রেনিং, সব বিষয় সম্পর্কে আপনি যখন ভালো একটা ধারণা রাখবেন, জ্ঞান রাখবেন, এবং সঠিক সময় সঠিক গাইডলাইন দিতে পারবেন, অর্থাৎ আপনি একজন গুড লিডার হবেন, আপনার মধ্যে যদি একজন গুড লিডারশিপ হয়, তাহলে আপনি একটা ভালো টিম নেতৃত্ব দিতে পারবেন, এবং সেই টিম থেকে আপনি ভালো আর্নিং করতে পারবেন, সাস্টেন করতে পারবেন, এবং স্কেল আপ করতে পারবেন, অর্থাৎ ব্যবসাটাকে আপনি অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবেন। আমি যে কথাগুলো বললাম, এগুলো যদিও আপনি বিজনেসে পাবেন, বাট এগুলো একেবারে আমি আমার নিজের থেকে বলতেছি। আমি সেই 1995 সাল থেকে ব্যবসার সাথে জড়িত, আজকে থেকে প্রায় 31 থেকে 32 বছর আগে। 30 থেকে 32 বছর বয়সে আমি কিন্তু জীবনে অনেক লস করেছি, অনেক লাভ করেছি, অনেক ব্যবসা পরিচালনা করেছি, দেশে এবং বিদেশে ব্যবসা পরিচালনা করছি, লিথুনিয়াতে বিজনেস সেট আপ করেছি। আমি নিজে লিথুনিয়াতে থাকতেছি, আমার ফ্যামিলি সহ চলে যাচ্ছি। চায়নাতে আমি বিজনেস সেট আপ করেছি, আমি এখন ইন্দোনেশিয়াতে বিজনেস সেট আপ করছি। আমাদের বিশ্বের প্রায় 11টা দেশে স্টুডেন্ট এবং বিজনেস সেট আপের নিয়ে কাজ চলতেছে, এবং সেখানে আমাদের লোকজন বসবাস করছে। সো এই অভিজ্ঞতা থেকেই কিন্তু আমি যেই কাজগুলো করি, বা যেভাবে টাইম মেনটেন করি, বা যেভাবে আমি নিজের লিডারশিপ মেনটেন করি, বা আমি মেনটেন করার চেষ্টা করি, এবং আমার টিমকে দেওয়ার চেষ্টা করি, সেটা নিয়েই বাংলাদেশে এখন প্রায় আমাদের 120 জন আছে যারা ইন হাউস একটা বিল্ডিংয়ে আমরা অফিস করতেছে। 1200-র মতো এমপ্লয়ি সারা বাংলাদেশ সহ পৃথিবীর সব জায়গায় ছড়ায় ছিটায় কাজ করছে। সো সূত্র কিন্তু একটাই, আপনি যেটা বললাম, আপনি কীরকম মার্কেটিং করতেছেন, কীভাবে সেলস করছেন, কীভাবে আপনি অপারেশন চালাচ্ছেন বা প্রোডাকশন চালাচ্ছেন, আপনার ম্যানেজমেন্ট কেমন, ফাইন্যান্স কেমন, অপারেশন কেমন, এই সব বিষয়ের উপরে কিন্তু নির্ভর করবে যে আপনার ব্যবসাটা বা আপনার সার্ভিসটা কীরকম চলবে এবং আয় বা ব্যয় করতে পারবেন কিনা। দেখেন, একটা লাস্ট কথা বলে শেষ করতে চাই, আপনি যেই প্রোডাক্টটা সেল করেন না কেন, বা যেই সার্ভিসটা সেল করেন না কেন, সেই প্রোডাক্ট বা সার্ভিস কেউ না কেউ ব্যবসা করছে। আপনি হয়তো সেই প্রোডাক্টটা সেল করতে গিয়ে বা সেই ব্যবসাটা করতে গিয়ে লুজার হচ্ছেন বা করতে পারছেন না, কিন্তু সেই একই ব্যবসা করে কেউ না কেউ লাখপতি, কোটিপতি বা মিলেনিয়ার হয়ে যাচ্ছে। সমস্যাটা ব্যবসার মধ্যে না, সমস্যা হচ্ছে আপনি যে ব্যবসা করতেছেন সেই ব্যবসা পরিচালনার মধ্যে সমস্যা। হইতে পারে সেটা মার্কেটিং, হইতে পারে সেটা সেলস, হইতে পারে অপারেশন, হইতে পারে ম্যানেজমেন্ট, হইতে পারে ফাইন্যান্স। কিন্তু ব্যবসা খারাপ না, প্রোডাক্টটা খারাপ না, সার্ভিসটা খারাপ না, আপনি প্রোডাক্ট বা সার্ভিসটা সঠিকভাবে পরিচালনা করতে পারছেন কিনা বা এই প্রবলেম কোথায় আছে, সেটা হচ্ছে মূল সমস্যা। সো আপনার ব্যবসায় যদি কোনো সমস্যা, সুবিধা, অসুবিধা থেকে থাকে, আপনি আমার এই কমেন্টে, এই ভিডিওর উপরে বা নিচে কমেন্টে জানাইতে পারেন, অথবা সরাসরি আসতে পারেন, আমাদের সাথে আমরা ফ্রি কনসাল্ট করতে পারি, আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করতে পারি আপনার ব্যবসা করতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা যদি কোনো সমস্যা হয়ে থাকে কী ধরনের সমস্যা হচ্ছে।
আমরা সেটা যদি আলোচনা করি একটা সলিউশন বেরোয় আসবে এবং আমিও সেখান থেকে উপকৃত হবে আপনার বিজনেস নিয়ে কথা বলার জন্য। অথবা আমার সাথে কথা বললে হয়তোবা আপনিও উপকৃত হতে পারেন আপনাকে ব্যবসাকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য। সো আমরা লিথুনিয়াতে যেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কথা বলতেছি ওই প্রোডাক্ট বা সার্ভিস নিয়েও আমরা আবার কথা বলবো। এই কথা বলবো যে ওই প্রোডাক্ট নিয়ে আমরা প্রতিদিন কী কাজ করি, বা আমাদের যে 7-8টা প্রোডাক্ট আছে, বা আমার কাস্টমাররা যেই প্রোডাক্টগুলো পাচ্ছে সেই প্রোডাক্ট নিয়ে তারা কীভাবে সাকসেস হচ্ছে, তারা কী কী কাজ করতেছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।